আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকেই স্বাগত জানাচ্ছি পিএম অনলাইন স্কুলের আজকের ক্লাসে। তোমরা সকলে অবগত আছো, পিএম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মজার মজার ক্লাস নিয়ে আমরা প্রতিনিয়তই তোমাদের সামনে হাজির হচ্ছি, যেন তোমরা তোমাদের প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো, যার ফলশ্রুতিতে তোমরা তোমাদের পরিবার তথা গোটা দেশটাকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো আমরা আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পৃথিবী এবং মহাকর্ষ নামক অধ্যায়ের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা টপিকস নিয়ে, যে টপিকসগুলো আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে, সেই সাথে মজার মজার বেশ কিছু তথ্য তোমরা জেনে তোমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি সেগুলো হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ স্তরণ এবং অভিকর্ষ স্তরণের পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো অভিকর্ষ কি? আমরা মহাকর্ষের নেই বলতে পারি। অভিকর্ষের সংজ্ঞা যদি আমরা দাঁড় করাই, এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে একটা বস্তুকে যখন আমরা পৃথিবী হিসেবে নির্ধারণ করব, তখন পৃথিবীর সাথে এই মহাবিশ্বের যে কোনো বস্তুকণার আকর্ষণকে আমরা অভিকর্ষ হিসেবে আখ্যায়িত করব বা বর্ণনা করব। যেমন এই পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণকে আমরা অভিকর্ষ হিসেবে বিবেচনা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রাখো পৃথিবীর কেন্দ্র প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে থাকে। যেহেতু পৃথিবীর কেন্দ্র তার প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে থাকে, সুতরাং এই আকর্ষণটাকে আমরা বলে থাকি অভিকর্ষ। তোমাদের সামনে আমরা আমাদের বোর্ডে যেই ফিগার ড্র করেছি, সেই ফিগারের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করেছি আমাদের এই বৃত্তাকার অংশটা যদি হয় একটা পৃথিবী, এই পৃথিবীর কেন্দ্র যেহেতু একটা বস্তুকে আকর্ষণ করে, আর চন্দ্রও যেহেতু এই মহাবিশ্বের একটা বস্তু, সুতরাং আমরা বলতেই পারি এই পৃথিবীর কেন্দ্রের সাথে তথা পৃথিবীর সাথে চন্দ্রের আকর্ষণটাও একটা অভিকর্ষ। যেমন এই হচ্ছে আমাদের একটা পৃথিবী, এই পৃথিবীর বাহিরে মহাবিশ্বের অন্য একটি বস্তু হচ্ছে চাঁদ বা চন্দ্র। এই চাঁদের সাথে এই পৃথিবীর যে আকর্ষণ, সেই আকর্ষণকে আমরা বলে থাকি অভিকর্ষ। একইভাবে আমরা এই কথাও বলতে পারি আমি এই মহাবিশ্বের একটা বস্তুকণা, আমার সাথে পৃথিবীর যে আকর্ষণ, সেই আকর্ষণ হচ্ছে অভিকর্ষ। একইভাবে এই হাতে থাকা মার্কার ডাস্টারের সাথে পৃথিবীর যে আকর্ষণ, সেই আকর্ষণও কিন্তু অভিকর্ষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা আসি অভিকর্ষ স্তরণ কি। অভিকর্ষ স্তরণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই অভিকর্ষ স্তরণ আমাদের বাস্তবিক জীবনেও অত্যন্ত মহাকাশ গবেষণার ক্ষেত্রে নভোচারীদের জন্য মহাকাশ পরিভ্রমণের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে দেখা দেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো অভিকর্ষ কি, সেই সাথে অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুকণার আকর্ষণ, অপরদিকে অভিকর্ষ স্তরণ হচ্ছে এই পৃথিবীর যে পৃষ্ঠ রয়েছে, এই পৃথিবী যদি হয় তবে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ বা ভূত্বক। যেই পৃথিবীর পৃষ্ঠে আমরা বিরাজ করি, আমরা বসবাস করি, আমরা অবস্থান বা বসতি স্থাপন করেছি, সেটা হচ্ছে এই উপরের পৃষ্ঠ। এই পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে আমাদের বসবাস। এই পৃথিবীর পৃষ্ঠে যদি আমাদের বসবাস হয়, এই পৃথিবীর পৃষ্ঠের উপরের দিকে কোনো একটা বস্তুকণাকে যদি তুমি মুক্তভাবে ছেড়ে দাও, তবে সেই বস্তুকণা প্রতি মুহূর্তে তার বেগের যেই পরিবর্তন করবে, প্রতি সেকেন্ডে এই বেগের পরিবর্তনের যে হার হবে, সেই হারটাকেই বলবো আমরা অভিকর্ষ স্তরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যদি এই যে ভূপৃষ্ঠ হয়, এই ভূপৃষ্ঠের উপরে যদি আমি এইখানে দাঁড়িয়ে থাকি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি যদি এইখানে দাঁড়িয়ে থাকি, আমি এইখানে দাঁড়িয়ে থাকলাম, এইখান থেকে যদি আমরা একটা মার্কারকে ছেড়ে দেই, এইখানে যদি একটা মার্কার থাকে আর এই মার্কারকে যদি তুমি মুক্তভাবে ছেড়ে দাও, তখন সেটা নিশ্চিত ভূপৃষ্ঠের দিকে পতিত হবে। যখন এই বস্তুটা ভূপৃষ্ঠের দিকে পতিত হবে, তখন প্রতি মুহূর্তে তথা প্রতি সেকেন্ডে এর বেগের পরিবর্তন ঘটবে। এই যে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন হবে, এই পরিবর্তনটাকেই বলা হবে অভিকর্ষ স্তরণ। অর্থাৎ ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ হিসেবে আখ্যায়িত করা হয়। এই অভিকর্ষ স্তরণের সংজ্ঞা আমি তোমাদের জ্ঞাতার্থে আবারও বলছি। ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো বস্তু পড়বার সময় বা পতিত হওয়ার সময় প্রতি সেকেন্ডে বেগের যেই পরিবর্তন হবে, সেই পরিবর্তনকে আমরা অভিকর্ষ স্তরণ হিসেবে চিহ্নিত করব বা সংজ্ঞায়িত করে থাকব। অভিকর্ষ স্তরণকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়, কেননা অভিকর্ষ স্তরণকে বলতে লিখতে হয় গ্র্যাভিটি। গ্র্যাভিটি শব্দের প্রথম অক্ষর হচ্ছে জি, এই কারণে স্মল জি দ্বারা প্রকাশ করা হয় ত্বরণ। এই হচ্ছে স্মল জি হচ্ছে অভিকর্ষ স্তরণ। এই অভিকর্ষ স্তরণের একটা মান রয়েছে,
যা হচ্ছে সুনির্দিষ্ট বা ফিক্সড মান। যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাব তখন অবশ্যই আমাদের এই গ্র্যাভিটি তথা অভিকর্ষ ত্বরণের মানের প্রয়োজন পড়বে। সেই মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে অভিকর্ষ ত্বরণের সুনির্দিষ্ট বা ফিক্সড মান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো অভিকর্ষ কি, অভিকর্ষ ত্বরণ কি। এইবার যদি আসি আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবার একটা গাণিতিক সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যখন আমরা একটা গাণিতিক সমীকরণ প্রতিপাদন করব, গাণিতিক সমস্যা সমাধান করবার লক্ষ্যে, সে তখন দাঁড়ায় আমাদের সামনে দুইটা সমীকরণ রয়েছে। দুইটা সমীকরণের প্রথম সমীকরণ আমরা গত ক্লাসে তোমাদের জন্য আলোচনা করেছি। সেই সমীকরণ হচ্ছে মহাকর্ষ বল বের করবার জন্য স্যার আইজ্যাক নিউটন যে সমীকরণ প্রদান করেছিলেন সেই সমীকরণ। যদি আমরা ওই সমীকরণকে পৃথিবীর সাপেক্ষে প্রতিস্থাপন করি সেই ক্ষেত্রে দাঁড়ায়, তোমরা লক্ষ্য করছো আমরা জানি ও মহাকর্ষ বলের মান বের করবার জন্য প্রয়োজনীয় সমীকরণ F ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক G ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো F হচ্ছে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান, M1 হচ্ছে একটা বস্তুর মান, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর মান। একইভাবে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মধ্যাকার আকর্ষণ বলে মধ্যাকার দূরত্ব হচ্ছে D হচ্ছে M1 এবং M2 নামক দুইটি বস্তুর মধ্যাকার দূরত্ব। একইভাবে M1 এবং M2 নামক দুইটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বলের মান হচ্ছে F। M1 এবং M2 নামক দুইটি বস্তুর মধ্যাকার দূরত্ব যদি হয় F, মধ্যবর্তী দূরত্ব যদি হয় D, M1 এবং M2 এই দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান F, মধ্যবর্তী দূরত্ব যদি হয় D, তবে মহাকর্ষীয় সূত্র আমাদের সামনে দাঁড়ায় F ইজ ইকুয়াল টু G ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যখন পৃথিবীর সাথে অন্য কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান তুমি বের করতে যাবা, তখন সেই ক্ষেত্রে অবশ্যই একটা বস্তু পৃথিবী হিসেবে পরিগণিত হবে। সে যদি পৃথিবী হিসেবে অন্য একটা বস্তুর তুমি মধ্যকার আকর্ষণ বল বের করতে পারো, সাপোজ আমার সাথে যদি আমি পৃথিবীর আকর্ষণ বলের মান বের করতে চাই, সেই ক্ষেত্রে পৃথিবী হচ্ছে বৃহৎ একটা বস্তু। পৃথিবীর ভরকে যদি আমরা ক্যাপিটাল M দ্বারা প্রতিস্থাপিত করি, এইখানে যদি পৃথিবী একটা বস্তু যার ভরকে ক্যাপিটাল M দ্বারা আমি চিহ্নিত করলাম, পৃথিবীর সাপেক্ষে আমি একটা ক্ষুদ্র বস্তু, আমার ভরকে যদি আমি স্মল m দ্বারা চিহ্নিত করে থাকি, তবে দুইটা বস্তুর মধ্যবর্তী ভরের গুণফল হচ্ছে M ক্যাপিটাল M স্মল m, যেখানে ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, স্মল m হচ্ছে আমি বস্তু হিসেবে আমার ভর। পৃথিবী এবং আমার মধ্যবর্তী দূরত্বকে আমরা D হিসেবেও চিহ্নিত করতে পারি, আবার এই মধ্যবর্তী দূরত্বকে R হিসেবেও চিহ্নিত করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন আমরা R হিসেবে চিহ্নিত করব? কারণ আমাদের এই পাশে যে ফিগার ড্র করা রয়েছে, এই ফিগার অনুসারে তুমি যদি একটু লক্ষ্য করো, এইটা যদি পৃথিবীর কেন্দ্র বা সেন্টার হয়, এই পৃথিবীর কেন্দ্র, আর পৃথিবী যেহেতু বৃত্তাকার, বৃত্ত থাকলে তার অবশ্যই একটা ব্যাসার্ধ থাকবে। ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস লিখতে আর এর প্রয়োজন পড়ে, এই কারণে রেডিয়াসের আর থেকে নিয়ে আসা হয়েছে পৃথিবীর পৃষ্ঠ তথা ভূত্বক অথবা ভূপৃষ্ঠে অবস্থানরত কোনো একটা বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমি যদি এই বস্তুটা হই, তবে আমার থেকে এই পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আমার থেকে এই পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে, আমার থেকে এই পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে যদি আমরা আর দ্বারা চিহ্নিত করি, তবে এই জায়গায় আমরা ডিকে আর দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, তবে আর স্কোয়ার। প্রশ্ন হচ্ছে কেন আমরা আর ব্যবহার করলাম? কারণ এই পৃথিবীর পৃষ্ঠে অবস্থানরত একটা বস্তু যে আমি, সে আমার সাথে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে আর। পৃথিবী গোলাকার বা বৃত্তাকার, যার কারণে পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধের প্রথম অক্ষর হচ্ছে আর, কিভাবে? রেডিয়াসের প্রথম অক্ষর আর। এই কারণে আমরা দূরত্ব ডিকে আর দ্বারা প্রতিস্থাপিত করলাম। তখন কি দাঁড়াইলো? পৃথিবী এবং আমার মধ্যকার আকর্ষণ বলের মান, এই হচ্ছে আমি, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই দুইটার মধ্যে আকর্ষণ বলের মান কি পরিমাণে হবে? মান হবে F ইজ ইকুয়াল টু G M1 M G ক্যাপিটাল M স্মল m বাই আর স্কোয়ার, যেইখানে G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, স্মল m হচ্ছে আমার ভর, আমি এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে আর।
এইবার আসো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের পরবর্তী সমীকরণের দিকে তাকাই, পরবর্তী সমীকরণ হচ্ছে অভিকর্ষ বল। আমরা লক্ষ্য একটু আগে সংজ্ঞায় পড়ে এসেছিলাম অভিকর্ষ বল কি, পৃথিবী কোনো একটা বস্তুকে তার কেন্দ্রের দিকে যেই বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মানকে আমরা বলি অভিকর্ষ বল। যেহেতু পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে, সেহেতু ওই আকর্ষণ বলটা হবে কোনো একটা বস্তুর ভরকে যেই বলে সে আকর্ষণ করবে। অর্থাৎ একটা বস্তুর ভর হবে তার মধ্যে যেই উপাদান রয়েছে সেই উপাদানের সমষ্টি, সেই উপাদানগুলোকে যখন আমরা মুক্তভাবে ছেড়ে দিব তখন একটা বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। আর এই বলটা যদি আমরা এখানে একটা ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণকে যদি আমরা জি দ্বারা প্রকাশ করে থাকি তবে এখানে অভিকর্ষ বল। আমরা যদি বলি এটা হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বলকে যদি আমরা আবারও এফ দ্বারা চিহ্নিত করি, অভিকর্ষ বল এফ ইজ ইকুয়াল টু একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। প্রশ্ন হচ্ছে বস্তুর কোন অংশকে আকর্ষণ করবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম বস্তুর ভরকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। সুতরাং আমরা লিখতেই পারি অভিকর্ষ বল ইজ ইকুয়াল টু বর ইন্টু, প্রশ্ন হচ্ছে বর আর কি থাকবে? এই বস্তুটাকে যখন আমরা এই যে মুক্তভাবে ছেড়ে দিলাম, তখন এই বস্তুটা পতিত হওয়ার সময় তার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হবে, তো সেই ত্বরণকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। সুতরাং আমরা লিখতেই পারি অভিকর্ষ বল এফ ইজ ইকুয়াল টু বর ইন্টু অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, বর ইন্টু অভিকর্ষ ত্বরণ। বরকে যেহেতু আমরা এম দ্বারা চিহ্নিত করি, কেননা ম্যাথ লিখতে প্রথম অক্ষর এম ব্যবহার করতে হয়, এই কারণে আমরা এম লিখি, এম ইন্টু জি। সুতরাং আমরা লিখতেই পারি অভিকর্ষ বল এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। এইবার আসো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে রয়েছে। যেহেতু পৃথিবী এই মহাবিশ্বের একটি বস্তুকণা এবং আমি এই মহাবিশ্বের একটি বস্তুকণা, সুতরাং এই পৃথিবীর সাথে আমার যে আকর্ষণ, সেই আকর্ষণকে কিন্তু আমরা মহাকর্ষ হিসেবেও চিহ্নিত করতে পারি। কেননা মহাকর্ষের সংজ্ঞায় আমরা পড়েছিলাম, যখন এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান থাকবে সেই আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল হিসেবে চিহ্নিত করব। যেহেতু পৃথিবী এই মহাবিশ্বের একটি বস্তুকণা, একইভাবে আমিও এই মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম বস্তুকণা, সুতরাং এই দুইটির মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান, এই আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ হিসেবে চিহ্নিত করতে পারি। অপরদিকে আমরা এও বলতে পারি, যখন এই মহাবিশ্বের বস্তুকণাগুলোর মধ্যে পৃথিবীকে নির্ধারণ করা হবে, তখন পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুকণার আকর্ষণকে আমরা অভিকর্ষ হিসেবে চিহ্নিত করে থাকি। সুতরাং পৃথিবীর সাথে আমার আকর্ষণ বল কিন্তু অভিকর্ষ বল। সুতরাং আমরা বলতেই পারি সকল অভিকর্ষ মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়। আমি আবারও বলছি, সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়। এইবার আমরা আসি আমাদের এই যুক্তির ওপর ভিত্তি করে আমরা লিখতে পারি, যেহেতু এই ক্ষেত্রে এটা হচ্ছে মহাকর্ষ বল, এটা হচ্ছে অভিকর্ষ বল, এই ক্ষেত্রে দুইটা বস্তুই যেহেতু কনস্ট্যান্ট বা ফিক্সড বা ধ্রুব, সুতরাং এই ক্ষেত্রে অভিকর্ষ বল এবং মহাকর্ষ বলের মান হবে সমান। সুতরাং আমরা দুইটা সমীকরণকে যদি সমান হিসেবে বিবেচনা করি, কিভাবে? যেহেতু এই সমীকরণের বামপক্ষ এবং এই সমীকরণের বামপক্ষের মান সমান, সুতরাং আলটিমেটলি এই দুইটা সমীকরণের ডান পক্ষের মান হবে সমান। এইবার আমরা আমাদের বোর্ডে যদি তোমাদের বুঝবার সুবিধার্থে আরও সহজে বর্ণনা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আমরা লিখতে পারি এম জি ইজ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। যে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ, এটা হচ্ছে প্রথম সমীকরণের দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ, প্রথম সমীকরণের ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ সমান, সুতরাং এই সমীকরণ দুইটার ডান পক্ষও সমান হবে। এইবার আমরা যদি এই সমীকরণকে সিম্পলিফাই করি, তবে তোমরা লক্ষ্য করছো এই সমীকরণের বাম পক্ষের মধ্যে রয়েছে স্মল এম, ডান পক্ষেও রয়েছে স্মল এমকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। যেহেতু আমরা ক্যান্সেল করে দিতে পারি, বাদ দিতে পারি, সুতরাং এই পক্ষে থাকলো শুধু স্মল জি ইজ ইকুয়াল টু, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমরা, এই পক্ষে রয়েছে স্মল জি, এই পক্ষে রয়েছে স্মল জি ইজ ইকুয়াল টু, এই পক্ষে রয়েছে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইবার আসো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে গেছি। আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ কি? আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ ছিল অভিকর্ষ ত্বরণ জি বের করবার জন্য আমাদের যেই সমীকরণ প্রয়োজন, সেই সমীকরণ হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম
বাই আর স্কোয়ার, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। আমরা এই সমীকরণ ব্যবহার করে খুব সহজেই অভিকর্ষজ ত্বরণ তথা স্মল জি এর মান বের করতে পারি। যেমন স্মল জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই সমীকরণের মধ্যে আমাদের রয়েছে স্মল জি অভিকর্ষজ ত্বরণ, ক্যাপিটাল জি মহাকর্ষজ ত্বরণ বা মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবী এবং কোনো একটা বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের মান তথা পৃথিবীর ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো এইখান থেকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারি। সেই সিদ্ধান্তটা হচ্ছে এই অভিকর্ষজ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও এই অভিকর্ষজ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। আমি আবারও বলছি, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এই কথার মানে হচ্ছে এই অভিকর্ষজ ত্বরণের মান কোনো একটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিন্তু অপরদিকে কোনো একটা বস্তুর পৃথিবীর কেন্দ্র থেকে যেই দূরত্বে অবস্থিত তথা দূরত্বের উপর নির্ভর করে। আমি যদি আবারও বলি গুরুত্বপূর্ণ কথা, কোনো একটা বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান সেই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, কিন্তু সেই বস্তুর ভরের উপর নির্ভর করে না। এইখানে আমি লক্ষ্য করো, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে আমি, আমার ভরের উপর অভিকর্ষজ ত্বরণের মান কোনো দিন নির্ভর করবে না। নির্ভর করবে আমি পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে অবস্থান করছি তার উপরে। এই সমীকরণ কিন্তু এই কথাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন এই যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, যেখানে আমার বরের কোনোই অস্তিত্ব নেই। এইখানে স্মল এম যে আমি আমার বর হিসেবে চিহ্নিত করেছিলাম, সেই স্মল এম তথা আমার বরের কোনো সিটে ফুটা বা লক্ষণটুকু কিন্তু আমাদের এই সমীকরণে নেই। এই সমীকরণে রয়েছে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই সমীকরণে রয়েছে পৃথিবীর ভর, এই সমীকরণে রয়েছে আমি তথা কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। সুতরাং বলতেই পারি একটা বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান সেই বস্তুর ভরের উপর কখনোই নির্ভর করে না। অপরদিকে সেই বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে রয়েছে তার উপরে নির্ভর করে। সুতরাং আমরা খুব সহজে অল্প কথায় এটাকে প্রকাশ করতে পারি, কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে স্থানের দূরত্বের উপরে। অর্থাৎ এইখানে কোথাও স্মল এম তথা বস্তুর ভরের অস্তিত্ব না থাকবার কারণে, অপরদিকে এই আর তথা হচ্ছে এই পৃথিবীর কেন্দ্র থেকে এর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব কম বেশি হওয়ার সাথে সাথে এই জি এর মানের পরিবর্তন ঘটবে, মান কম বেশি হবে। যেমন আর এর মান যদি তুমি 10 ব্যবহার করো, এইখানে জি এর মান যা আসবে আর এর মান 15 ব্যবহার করার সাথে সাথে জি এর মান কিন্তু তার থেকে পরিবর্তিত হয়ে যাবে। সুতরাং আমরা বলতেই পারি অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে আমরা আরও কয়েকটা কথায় উপনীত হতে পারি। যেহেতু পৃথিবী সুষম একটা গোলাকার বস্তু নয়, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর চতুর্দিকে এই যে পরিধি রয়েছে, এই পরিধি বা ভূপৃষ্ঠ রয়েছে, এই প্রত্যেকটা ভূপৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান নয়। সুতরাং এই কথা সুস্পষ্টভাবেই পরিগণিত বা প্রমাণিত হয় যে দূরত্ব সমান না হওয়ার কারণে তথা আর এর মানের পরিবর্তন হওয়ার কারণে, আর এর মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হওয়ার কারণে, আর এর মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হওয়ার কারণে এই জি এর মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। যেমন এই পৃথিবীর কেন্দ্র থেকে আমরা যখন মেরুতে যাব, পৃথিবীর কেন্দ্র থেকে যখন মেরুতে যাব, এটাকে যদি আমি উত্তর মেরু হিসেবে চিহ্নিত করি, আর এটাকে যদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দক্ষিণ মেরু হিসেবে চিহ্নিত করি, পৃথিবীর কেন্দ্র থেকে মেরুদয়ের দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে মেরুদয়ের দূরত্ব কম হওয়ার কারণে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। একইভাবে ক্রান্তীয় অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলের কথা যদি তুমি চিন্তা করো, ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান এবং বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু এক নয়। কেননা সেইখানটাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের মান সমান নয়। অর্থাৎ আমরা বলতেই পারি যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে আলাদা 3টি অঞ্চল রয়েছে, যেই 3টি অঞ্চলের একটি হচ্ছে মেরু অঞ্চল, একটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, অপরটি হচ্ছে বিষুবীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলের মধ্যবর্তী দূরত্বের মান সমান না হওয়ার কারণে এই 3 জায়গাতেই অভিকর্ষজ ত্বরণের মান ভেরি করে থাকে তথা 3 রকম হয়ে থাকে, যার মধ্যে অভিকর্ষজ ত্বরণের সবচেয়ে বেশি মান রয়েছে পৃথিবীর মেরু অঞ্চলে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। কেননা এই মেরু অঞ্চল হচ্ছে পৃথিবীর কেন্দ্রের সবচাইতে নিকটবর্তী। আর আমরা বলেছিলাম যখন মেরু অঞ্চল তথা পৃথিবীর কেন্দ্রের থেকে কোনো একটা বস্তুর অবস্থানের দূরত্ব সবচেয়ে কম হবে, সেইখানে অভিকর্ষজ ত্বরণের মান হবে সবচাইতে বেশি। আর অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি যখন, তখন তার মান হচ্ছে 9.8
মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে আজকে আমরা আমাদের স্বল্প কথায় অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা বিষয় তোমাদের মাঝে আলোচনা করলাম। যেই 3টা বিষয় সম্পর্কে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আগামীর ক্লাসগুলোতে তোমরা তোমাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সমর্থ হবে বলে আমরা আশা করি। তোমরা আবারও লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরও আমাদের ক্লাসগুলো দেখবার সুযোগ করে দিয়ে নতুন নতুন ক্লাস নিয়ে আসবার অনুপ্রেরণা যোগাবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।